হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিজিক্স ফিউশন। আমি বিজন এবং আজ থেকে আমি শুরু করতে চলেছি ক্লাস 10-এর 6th চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তো প্রথমেই কোশ্চেন মার্ক যে এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব। অনেকের অ্যান্সার এরকম হতে পারে যে দাদা এই চ্যাপ্টারটা মাধ্যমিকের সিলেবাসে আছে এবং এই এক্সামে এই চ্যাপ্টারটা থেকে প্রচুর কোশ্চেনও আসে, সেই কারণে আমরা পড়ব। দেখো, পড়লে নাম্বার তো পাবাই, কিন্তু ঠিকমতো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং ঠিকমতো যদি প্র্যাকটিস থাকে, নাম্বার পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম আমাদের চারপাশে অল টাইম ছড়িয়ে আছে। এই যে আমি কথা বলছি, সেই কথাটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কারণে। এই যে লাইট জ্বলছে, যার কারণে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, কার কারণে? ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কারণে। ফ্যান চলছে, টিভি চলছে, ট্রেন চলছে, কার কারণে? ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কারণে। ইলেকট্রিসিটি বা তড়িৎ, সেই সম্বন্ধে আমাদের সবারই একটা ধারণা আছে। এই ফ্যান চলে, লাইট চলে ইলেকট্রিসিটি বা তড়িতের মাধ্যমে। সেই তড়িৎ কীভাবে সৃষ্টি হয়, সেই তড়িৎ কয় প্রকার, সেই সম্বন্ধে আমরা জানবো। মোটর থেকে জল তোলা হয়, আমরা সবাই জানি। সেই মোটর কীভাবে কাজ করে তড়িতের মাধ্যমে, সেটা আমরা জানবো। আমরা বিয়েবাড়ি সবাই গেছি, বিয়েবাড়িতে কারেন্ট চলে গেলে কি হয়? জেনারেটর চালায়, জেনারেটর থেকে কারেন্ট বা ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই জেনারেটর থেকে ইলেকট্রিসিটি কীভাবে তৈরি হয় সেটা আমরা জানবো। জলবিদ্যুৎ তৈরি করা যায় আমরা জানি, সেই জলের মাধ্যমে কীভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেটা আমরা জানবো। হিটার বা বৈদ্যুতিক ইস্ত্রি কীভাবে কাজ করে সেটা আমরা জানবো। আরও অনেক 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 কিছু। সব কিছু এখন বলতে গেলে আজকে যেটা আমি পড়াবো হয়তো সেটাই ঠিকমতো পড়াতে পারবো না। আজকে আমি পড়াবো স্থির তড়িৎ, বা এই স্থির তড়িতের মধ্যে কী আছে? স্থির তড়িতের মধ্যে আছে কুলম্বের সূত্র, তড়িতাদান কী, সেই সম্বন্ধে আমরা জানবো। দেখো, আজকে আমি এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম চলতড়িৎ। তো এখানে আমি একটা কথা বলবো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। চ্যাপ্টারের নাম দেখে চ্যাপ্টারের মধ্যে কী আছে সেটা তোমরা ভেবো না, বা আগের থেকেই ভেবে রেখো না যে চ্যাপ্টারের মধ্যে শুধু চলতড়িৎই আছে। চ্যাপ্টারের মধ্যে নাম চলতড়িৎ হলেও চ্যাপ্টারের মধ্যে কী আছে? স্থির তড়িৎ আছে। আজকে আমি যেটা পড়বো কুলম্বের সূত্র, যেটা পড়বো ঠিকই, যেটা পড়াবো সেটা কি? সেটা কুলম্বের সূত্র। এবং কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র স্থির তড়িতের মধ্যে রয়েছে। এবার চলতড়িৎ এবং স্থির তড়িৎ দুটোই আলাদা। চলতড়িৎ কি? তড়িতের মেন সোর্স কি? তড়িতের মেন সোর্স হচ্ছিল আধান বা চার্জ। সেই আধান বা চার্জ যখন গতিশীল, তখন যে তড়িৎ তৈরি হয় সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো চলতড়িৎ। এবং যখন সেই আধান বা চার্জ স্থির থাকবে, আধান বা চার্জ তৈরি হওয়ার পরে কি হবে? স্থির থাকবে, তখন যে তড়িৎ তৈরি হবে সেটা কি? সেটা স্থির তড়িৎ। তাহলে তড়িৎ কয় প্রকার? তড়িৎ দুই প্রকার। একটা হচ্ছিল চলতড়িৎ এবং আরেকটা কি? স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এইবার চলতড়িতের উদাহরণ কি? চলতড়িৎ কীভাবে সৃষ্টি হয়? আধান যেখানে গতিশীল, আধান যেখানে গতিশীল সেখানে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি হয়। এবার যদি আমরা বোর্ডে সুইচ দিই তখন কি হয়? লাইট চলে বা ফ্যান চলে বা টিভি চলে। কেন? কারণ ওখানে আধান বা চার্জ কি হয়? চলাফেরা হয় বা গতিশীল থাকে, সেই কারণে যে তড়িৎ তৈরি চলতড়িৎ, তার মধ্যে টিভি বা ফ্যান চলে। এবার আধান বা চার্জ যখন স্থির থাকে তখন কি হয়? এই আধান বা স্থির আধান কীভাবে তৈরি হয়? স্থির আধান তৈরি হয় ঘর্ষণের মাধ্যমে। সেই ঘর্ষণের মাধ্যমে কীভাবে স্থির আধান তৈরি হয় সেটা আমি ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময় একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেই এক্সপেরিমেন্ট তোমরা দেখে নাও, তারপরে আস্তে আস্তে আমি ডেসক্রাইব করছি, ঠিক আছে? এখন আমার কাছে এই বোর্ডের ওপর কিছু ছোট ছোট কাগজের টুকরো আছে, দুটো পেন আছে এবং একটা বেলুন আছে। এখন হবে ম্যাজিক। দেখো, এই পেনটাকে আমি কি করব? প্রথমে এই কাগজের টুকরোর কাছে আনবো। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কোনো পরিবর্তন নেই, বা কোনো কাগজের টুকরো এই পেনের সঙ্গে লেগে থাকছে না। এবার আমি কি করব? এই পেনটাকে চুলের সঙ্গে ঘষবো। ঘষার ফলে এই পেনের মধ্যে এমন কিছু পরিবর্তন হবে যার ফলে দেখো এই পেনটা আকর্ষণ করার ক্ষমতা লাভ করবে, ঠিক আছে? দেখো, আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। এইবার এই বেলুনটার সঙ্গে আমি সেম কাজ করব, জামা দিয়ে ঘষবো বেলুনটাকে। এই বেলুনটা কী করবে? আকর্ষণ করার ক্ষমতা লাভ করবে। তাহলে এখানেই আমাদের কোশ্চেন যে এরা কেন আকর্ষণ করছে? শুধু কে আকর্ষণ? দেখো, এই পেন দুটোকে, মানে একই পদার্থ দিয়ে তৈরি পেন, এই পেন দুটোকে আমি চুলের সঙ্গে ঘষবো। এখন এই পেন দুটো কী হবে? যদি কাছে আনি, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু এই বিকর্ষণ বলের পরিমাণ এতই কম যে আমি নিজেও অনুভব করতে পারছি না, তোমরা অনুভব করতে পারবে না। কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভড যে এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে কোশ্চেন যে এরা কেন আকর্ষণ বা বিকর্ষণ করছে? ঘর্ষণের ফলে
এমন কি পরিবর্তন হলো যে এরা আকর্ষণ বিকর্ষণ করছে, সেটাই আমরা আজকে জানবো। আমরা এক্সপেরিমেন্টে কি দেখলাম? আমরা এক্সপেরিমেন্টে দেখলাম ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে এমন কোনো পরিবর্তন হচ্ছে যার ফলে বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। ঘর্ষণের মধ্যে বস্তুর মধ্যে কি স্থির আধানের সৃষ্টি হচ্ছে, যার কারণে কি বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। কারণ আধানের ধর্মই হচ্ছিল আকর্ষণ বা বিকর্ষণ করা, হালকা বস্তুকে অনায়িত বস্তুকে আকর্ষণ করা বা তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ দুটোই করা, সেটা আধানের ধর্ম, সেই কারণেই করছে। এইবার এই তড়িৎগ্রস্ত বস্তু কাকে বলবো? তোমাদের দেখবা প্রথমেই লেখা থাকবে যে একে তড়িৎগ্রস্ত বস্তু বলে। ওই পেনটাকে আমরা কি বলবো? তড়িৎগ্রস্ত বস্তু। কারণ ঘর্ষণের ফলে ওই পেনের মধ্যে তড়িতাদানের সৃষ্টি হয়েছিল, যার ফলে পেনটা আকর্ষণ করার ক্ষমতা লাভ করছিল বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করছিল। তাহলে ওই পেনটা কি? পেনটা হচ্ছিল তড়িৎগ্রস্ত বস্তু। দেখো, ঘর্ষণের ফলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণে আমরা দেখেছি ক্ষমতা লাভ করে, তাকে তড়িৎগ্রস্ত বস্তু বলে। তাহলে পেনটা তড়িৎগ্রস্ত বস্তু। এবার পুরোটাই বা পুরো চ্যাপ্টারটাই যেহেতু চার্জ নিয়ে আলোচনা হবে বা তড়িতাদান নিয়ে আলোচনা হবে, সেই তড়িতাদান কি সেইটা আমরা একটু জেনে নিই। তড়িতাদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনায়িত বস্তুর উপর বল প্রয়োগ করে। আমরা দেখলাম ওই বস্তুটি তড়িৎগ্রস্ত হলো, তার মানে ওই বস্তুর মধ্যে তড়িতাদানের সৃষ্টি হয়েছিল। ফলে কি হলো? তড়িতাদানের ধর্ম কি? তড়িতাদানের ধর্ম ছিল বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করা। এইবার এই তড়িতাদান কয় প্রকার? এই তড়িতাদান দুই প্রকার, একটা ধনাত্মক আদান বা পজিটিভ চার্জ, একটা ঋণাত্মক আদান বা নেগেটিভ চার্জ। নাম দেখে তোমাদের মনেই হতে পারে পজিটিভ চার্জ মানে ভালো এবং নেগেটিভ চার্জ মানে খারাপ, এমন কোনো ব্যাপার নেই। কারণ বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন এই চার্জের নামকরণ করেন তখন দুটি চার্জ বস্তু নিয়েছিলেন। একটা হচ্ছিল নেগেটিভলি চার্জ ছিল, মানে একটার মধ্যে কী ছিল? আগে নেগেটিভলি চার্জ ছিল না, কারণ আগে নাম দিয়েছিল তারপরে নেগেটিভলি চার্জটা এসেছে। দেখো, একটার মধ্যে কী ছিল? একটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল এবং মানে সেখানে কি? সেখানে প্রোটন সংখ্যা বেশি ছিল। আর একটার মধ্যে ইলেকট্রনের আধিক্য বেশি ছিল, মানে সেখানে কি? সেখানে হচ্ছিল ইলেকট্রন সংখ্যা বেশি ছিল প্রোটন সংখ্যার তুলনায়। তাহলে যেইটার মধ্যে প্রোটন সংখ্যা বেশি ছিল সেইটাকে তখন তিনি নাম দিয়েছিলেন পজিটিভ চার্জ বা ধনাত্মক আদান, সেই কারণে প্রোটনকে পজিটিভ চার্জ বলা হয়। এমন কোনো ব্যাপার নেই তখন যদি প্রোটনকে তিনি নেগেটিভ চার্জ নাম দিতেন তাহলে সেই প্রোটন নেগেটিভ চার্জই আসতো। এমন কোনো ব্যাপার নেই যে পজিটিভ চার্জ মানেই ভালো এবং নেগেটিভ চার্জ মানেই খারাপ। এখন তো এরকমও ব্যাপার নেই যে পজিটিভ মানেই ভালো, যদি কোভিড পজিটিভ হয় তার মানেই খারাপ, তাই তো? তো এই তড়িতাদানকে আমরা কিভাবে প্রকাশ করব? তড়িতাদানকে আমরা ক্যাপিটাল কিউ বা স্মল কিউ লেটার দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল কিউ কোথায় গেল? ক্যাপিটাল কিউ বা স্মল কিউ দ্বারা প্রকাশ করায়। এই তড়িতাদানের একক কি? তড়িতাদানের একক তোমাদের জানতে হবে। তড়িতাদানের এসআই একক কুলাম এবং সিজিএস একক স্ট্যাট কুলাম বা ইএসইউ। এবার এসআই থেকে সিজিএসে বা সিজিএস থেকে এসআই আমাদের কনভার্ট করতে হয়, কারণ নানা রকম গাণিতিক সমস্যা থাকে, সেখানে আমাদের কনভার্ট করতে হয়। সেই সম্পর্ক কি? যে আমরা কুলম থেকে ইএসইউ বা স্ট্যাট কুলম্বে বা স্ট্যাট কুলম থেকে কুলম্বে আমরা যেতে পারবো, সেটা কিভাবে? সেই সম্পর্ক হচ্ছিল 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এই সম্পর্কটা দিলেই আমরা কুলম থেকে স্ট্যাট কুলম বা স্ট্যাট কুলম থেকে কুলম্বে যেতে পারবো। এবার এদের উদাহরণ কি? তড়িতাদানের উদাহরণ কি? পজিটিভ বা ধনাত্মক আধানের উদাহরণ হচ্ছিল প্রোটন, বা নেগেটিভ বা ঋণাত্মক আধানের উদাহরণ হলো ইলেকট্রন। আরও অনেক চার্জ আছে, সেই সম্বন্ধে তোমাদের এখন কোনো ধারণা না থাকলেও হবে, শুধু প্রোটন বা ইলেকট্রন সম্বন্ধে ধারণা থাকলেই হবে। এবার যদি আমরা ভাবতে যাই যে এরা ঘর্ষণের ফলে কী এমন পরিবর্তন হলো যার কারণে ওই আকর্ষণ করার ক্ষমতা লাভ করলো, সেটা কিভাবে হলো, সেটা যদি আমরা ভাবতে চাই তাহলে আমাদের আরও ডিটেলসে ঢুকতে হবে। আমাদের পরমাণু বা অ্যাটম সম্বন্ধে ধারণা থাকতে হবে। পরমাণু বা অ্যাটম কী সেই সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, এবং তার মধ্যে কী বা থাকে সেই সম্বন্ধেও আমাদের জানতে হবে। দেখো, আমি, তুমি, তোমার মোবাইল, আমার মোবাইল, এই যে মার্কার, এই যে বোর্ড, প্রত্যেকটা পদার্থই কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলি? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা বলি পরমাণু বা অ্যাটম। এই পরমাণু আবার কি কি দ্বারা গঠিত? পরমাণু 3টি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই 3টি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কি? কণাগুলো কি? একটা হচ্ছিল প্রোটন, একটা হলো ইলেকট্রন, এবং আরেকটা হলো নিউট্রন। আমরা আগে জেনেছি যে প্রোটনের চার্জ কি
প্রোটনের চার্জ হলো পজিটিভ, ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, আর নিউটনের চার্জ কি, নিউটনের কোনো চার্জ নেই। তোমাদের মনে রাখতে হবে যে নিউটনের কোনো চার্জ নেই, ঠিক আছে। এইবার কিভাবে বস্তুর মধ্যে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি পায় বা ইলেকট্রন সংখ্যার ঘাটতি পায় সেটা আমরা দেখব। দেখো আমি ওই পেন আর আমার চুল, মানে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেখানে পেন ছিল আর আমার চুল ছিল, তাহলে আমি ওই দুটো আগে এঁকে নিই। দেখো এটা তোমরা লিখে নিও, প্রোটন। দেখো এইটা যদি আমার চুল হয়, এইটা আমি, এইটা ওই পেন, ঠিক আছে। আমার আঁকা অত ভালো না, তবু যেটুকু এঁকেছি। এই চুলের একটা অ্যাটম নিয়ে আমি আলোচনা করছি। এই চুলের একটা অ্যাটমের কী হবে, আমরা জানি এই পরমাণু কিভাবে গঠিত, আগে আমি এখানে বলে নিই। দেখো একটা পরমাণুর কেন্দ্রক থাকে বা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, যার মধ্যে কি থাকে, যার মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। একটা ক্ষুদ্র অঞ্চল, পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্র অঞ্চল কেন্দ্রে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তার চারপাশে কি করে, তার চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। তাহলে চারপাশে কি হয়, প্রত্যেকটা অরবিটে বা কক্ষে ইলেকট্রন ঘুরতে থাকে। এইটা হচ্ছে একটা পরমাণু বা অ্যাটমের স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে যদি আমার চুলের একটা অ্যাটম নিই বা পরমাণু নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এর কেন্দ্রে কি থাকবে, এর কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন। এইবার প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত সেটা আমাদের জানার এখন কোনো প্রয়োজন নেই, বা এদের ইলেকট্রন বিন্যাস কি সেটা আমাদের জানার প্রয়োজন নেই। কি হয় আমি সেইটা বোঝানোর চেষ্টা করছি, তার জন্য আমি র্যান্ডমলি আঁকছি, ঠিক আছে। আমার চুলের মধ্যে কি থাকবে, প্রোটন, কেন্দ্রকে কি থাকবে, অ্যাটমে কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন থাকবে। তার চারপাশে কি হবে, তার চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকবে। এক্ষেত্রেও তাই, এর যদি আমি অ্যাটম নিই, এর অ্যাটমের কেন্দ্রে কি থাকবে, প্রোটন এবং নিউট্রন থাকবে। তার চারপাশে কি হবে, ইলেকট্রন ঘুরতে থাকবে। এবার ধরো আমার চুলের বাইরের কক্ষে যে ইলেকট্রন সংখ্যা, সেখানে ধরো 5টা ইলেকট্রন আছে। তার মানে প্রোটন সংখ্যা কত, প্রত্যেকটা নিস্তড়িত, আমার চুল এখনো কি, চুল ঘষার আগে কোনো চার্জ হয়নি, তার মানে চুলের মধ্যে কোনো চার্জ নেই, নিস্তড়িত। সেখানে কি ছিল, তার মানে সেখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান ছিল, তাহলে প্রোটন সংখ্যা ধরো 5টা এবং ইলেকট্রন সংখ্যা কত, 5টা। তাহলে এক্ষেত্রে মোট চার্জের পরিমাণ কি হবে, 0। এটা হচ্ছিল ঘষার আগে। তাহলে এক্ষেত্রে ধরো 3টে চার্জ আছে বা ইলেকট্রন আছে, ঠিক আছে, বাইরের কক্ষে। তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রোটন সংখ্যা 3টে হবে, ইলেকট্রন সংখ্যা 3টে হবে। তাহলে মোট চার্জ কত, 0। এবার ঘর্ষণের ফলে কি হয়, ঘর্ষণের ফলে ইলেকট্রন যেহেতু বাইরের কক্ষে থাকে, ঘর্ষণের ফলে যার ক্ষেত্রে ইলেকট্রনটা দুর্বল, ধরো আমার চুলের ক্ষেত্রে ইলেকট্রনটা দুর্বল, যার ক্ষেত্রে ইলেকট্রনটা দুর্বল সেটা কি, অন্য যার সঙ্গে ঘর্ষণ করবো সেখানে চলে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই ঘর্ষণের ফলে ধরো ইলেকট্রনটা দুর্বল ছিল, এখান থেকে এখানে চলে গেল। তাহলে এক্ষেত্রে কি হলো, একটা ইলেকট্রন সংখ্যা কমে গেল। তাহলে এক্ষেত্রে কি হলো, পজিটিভ চার্জ হয়ে গেল। এবং এক্ষেত্রে কি হলো, একটা ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, তাহলে এটা কি হলো, এটা নেগেটিভ চার্জ হয়ে গেল। এইভাবে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছিল। যখন আমি ঘষেছিলাম আমার চুল থেকে ইলেকট্রন পেনে চলে গেছিলো, এবং পেনে চলে যাওয়ার জন্য পেনটা কি হয়ে গেছিলো, পেনটা হয়ে গেছিলো নেগেটিভ চার্জ, আর আমার চুলটা কি হয়েছিল, ইলেকট্রন সংখ্যা কমে গেছিলো, তার জন্য চুলটা হয়ে গেছিলো পজিটিভ চার্জ। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ইলেকট্রন সংখ্যা যদি কোনো জায়গায় বৃদ্ধি পায় তাহলে সেই বস্তুটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে, এবং ইলেকট্রন সংখ্যা যদি কোনো জায়গায় ঘাটতি পায় তাহলে সেটা কি হবে, সেটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম কীভাবে পজিটিভ এবং নেগেটিভ চার্জ হয়। এবার দেখো আকর্ষণ বা বিকর্ষণ কখন হয় সেটা আমরা কিভাবে বুঝবো। দেখো এক্সপেরিমেন্টালি প্রুভড যে সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। সমজাতীয় আধান বলতে প্লাস প্লাস, পজিটিভ আধান পরস্পরকে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে কীভাবে বিকর্ষণ করবে, যখন প্লাস প্লাস থাকবে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, যখন মাইনাস মাইনাস থাকবে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে অল টাইম আকর্ষণ করে। তাহলে বিপরীত জাতীয় আধান কি, তার মানে মাইনাস প্লাস বিপরীত জাতীয় আধান, তাহলে এরা কী করবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। তার মানে সমজাতীয় আধান প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, সমজাতীয় আধান মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু যখনই একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যাবে বিপরীত জাতীয় আধান, তাহলে তারা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে।
এইবার আমরা কি করব, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলের পরিমাণ আমরা নির্ণয় করব, সেই বলের মান কত। আমাদের তো ইচ্ছা জাগবেই না যে কি পরিমাণ বল দ্বারা আকর্ষণ করছে বা কি পরিমাণ বল দ্বারা বিকর্ষণ করছে। আকর্ষণ বিকর্ষণ তো আমরা দেখতেই পাচ্ছিলাম, কিন্তু বলের মান আমরা কিন্তু এখনো জানি না। সেই বলের মান এক্সপেরিমেন্টালি কে দেখালেন, বিজ্ঞানী কুলম্ব। সেটাকে কি বলবো, সেটাকে আমরা কুলম্বের সূত্র বলি। কুলম্বের সূত্রে এক্সপেরিমেন্টালি প্রুভড, এক্সপেরিমেন্টের মাধ্যমেই তিনি সূত্রটা তৈরি করেন, ঠিক আছে। তখন তিনি কি দেখলেন, মানে আমরাও তো এক্সপেরিমেন্টের সময় দেখলাম যে প্রথমে আমি অল্প ঘষছিলাম, তার জন্য অল্প আকর্ষণ বল হচ্ছিল। যখনই পরের বার আমি বেশিক্ষণ ঘষলাম তখন বেশি আকর্ষণ বল বৃদ্ধি পেলো। বেশিক্ষণ ঘষলাম মানে ইলেকট্রন সংখ্যা বেশি বৃদ্ধি পেলো। আর ইলেকট্রন সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়া মানে কি, চার্জের সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়া, চার্জের পরিমাণ বেশি বৃদ্ধি পাওয়া। তার মানে চার্জের পরিমাণ যত বাড়ছে তত কি হচ্ছে, আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। তো তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলেন সেই বলকে আমরা ইংলিশে কি বলি, ফোর্স বলি। সেই ফোর্স সমানুপাতিক, সেই ফোর্স সমানুপাতিক কি, সেই ফোর্স ওই যে বলের গুণফল, ওই যে চার্জ বা আধানের গুণফল, সেই চার্জ বা আধানের গুণফল যত বৃদ্ধি পাবে, ধরো একটাই Q1 চার্জ আছে, অপরটাই Q2 চার্জ আছে, এরা পরস্পরকে ধরো আকর্ষণ করবে, তাহলে এদের পরিমাণ যত বৃদ্ধি পাবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। তার মানে এদের গুণফল যত বৃদ্ধি পাবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। এখানে একটা কন্ডিশন থাকতে হবে, সেই কন্ডিশন কি, ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ। আমি এদের শুধু পরিমাণ নিয়ে আলোচনা করছি, তার মানে এখানে কি রাখতে হবে, এদের মধ্যেকার যা দূরত্ব, সেই দূরত্ব আমাকে স্থির রাখতে হবে। তার মানে এখানে স্থির কি থাকবে, আর স্থির, দূরত্ব স্থির। তিনি আরও কি দেখলেন, আমরাও দেখলাম যে ওই যে পেনটাকে আমি যত দূরে রাখছিলাম কোনো আকর্ষণ হচ্ছিল না, যত কাছে আনছিলাম তত আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছিল। তার মানে কি, দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বাড়বে। তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং যদি আরও অ্যাকুরেট বলি, তো বিজ্ঞানী চার্লস দেখলেন যে এইটা কার সাথে, এফ বা বল কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, দূরত্বের স্কোয়ারের সাথে। তাহলে এখানে কি থাকবে, এখানে আমরা দূরত্ব নিয়ে আলোচনা করছি, তার মানে স্থির কি থাকবে, এই চার্জের পরিমাণ স্থির থাকবে। তাহলে এখানে কি Q1 এবং Q2 স্থির। এবার দেখো, এইবার আমরা জানি সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি ইকুয়াল সাইন আনতে হয়, তার আগে দেখো এখান থেকে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, তোমাদের ক্লাস 10-এ দেখবা আছে যৌগিক ভেদ, ম্যাথে যদি না করে থাকো তাহলে পড়ে নিও। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কী ছিল, ধরো এ প্রপোর্শনাল টু বি, এ প্রপোর্শনাল টু সি বা ভ্যারিজাস সি বা সমানুপাতিক সি, এ সমানুপাতিক ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমানুপাতিক বি সি ডি, এরকম আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রেও তাই 1/r² ছিল, তাহলে 1/r² গুণ করে দিলে এরকম হয়ে যায়। তাহলে এটা মুছে দিই। এইবার ধরো এই সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি ইকুয়াল সাইন আনতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। সেই কনস্ট্যান্ট কি, সেই কনস্ট্যান্ট ধরো কি, তাহলে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে কে কি বলে, কে কে বলা হয় কে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক। তোমরা যখন উঁচু ক্লাসে, আরও উঁচু ক্লাসে উঠবে, দেখবে এই কেটাকে কি বলা হয়, কুলম্বীয় ধ্রুবকও বলা হয়। এবং এই কে এর মান হয় কে ইকুয়াল টু 1/4πε0 শূন্য মাধ্যমে, ঠিক আছে। তো এইটা কে এর মান হয়, এইগুলো এখন তোমার না জানলেও হবে, এখন মানে কে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক এইটুক জেনে নাও তাহলেই হবে। এবার এই কে এর মান কিসের উপর নির্ভরশীল, এই কে তুমি কোন মাধ্যমে তুমি এক্সপেরিমেন্টটা করছো। আমি বায়ু মাধ্যমে করছিলাম, ধরো আমি জলের মধ্যে চলে গেছি, জলের মধ্যে এক্সপেরিমেন্ট করছি, তাহলে এই কে এর মান আলাদা হবে। কে কোথায় লিখলাম, এই কে এর মান আলাদা হবে, মানে মাধ্যমের ওপর নির্ভরশীল, এক মাধ্যমের ওপর। আর সেকেন্ড কার উপর নির্ভরশীল, সেকেন্ড নির্ভরশীল হলো কোন এককে তুমি ব্যবহার করছো বা কোন এককে তুমি হিসাব করছো। আমরা সিজিএস এবং এসআই একক জানি, তার মানে সিজিএস এককে এই কে এর মান আলাদা হবে, এসআই এককে এই কে এর মান আলাদা হবে। কে এর মান কত হবে সেটাও আমি আস্তে আস্তে আসছি। তার মানে এককের ওপর
এবার কুলম্বের সূত্র কি বলছে সেটা আমরা দেখে নিই। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল। এখানে লক্ষ্য রাখতে হবে আধান কি, আধান অল টাইম স্থির, কারণ এই কুলম্বের সূত্র স্থির তড়িতের মধ্যে পড়ে, আর স্থির তড়িতে কি হয়, আধান অল টাইম স্থির থাকে। এইটা তোমাকে লিখতেই হবে, দুটি স্থির। আর একটা জিনিস তোমাকে লিখতে হবে বিন্দু আধান। বিন্দু আধান মানে এই যে পয়েন্ট চার্জ বা এই যে পয়েন্ট চার্জ এরকম না। বিন্দু আধান মানে কি বোঝায়, বিন্দু আধান মানে বোঝায় ওই আধানের যে সাইজ, সেই সাইজটা কী হবে, ওদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হবে। ধরো আধানের সাইজ 1 সেমি, বা যে বস্তুতে আছে সেই বস্তুর সাইজ 1 সেমি, সেই বস্তুর মধ্যে আধান আছে। আর একটা বস্তু আছে, সেই বস্তুর সাইজ ধরো 1 সেমি, সেই বস্তুর মধ্যে আছে, বা গোলক, এই গোলকের মধ্যে চার্জ আছে। এদের মধ্যে দূরত্ব কত, ধরো 100 সেমি। 100 সেমির তুলনায় 1 সেমি কিছুই না। তার মানে এক্ষেত্রে আমরা ওই বস্তুটাকে কি বলবো, বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ বলতে পারি। ঠিক আছে, ওই বস্তুর মধ্যে যে চার্জ আছে তাকে আমরা বিন্দু চার্জ বা বিন্দু আধান বা পয়েন্ট চার্জ বলতে পারি, যা কি এই আধানের যে বস্তুর সাইজ তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় কম হবে, মানে নগণ্য হবে, সেক্ষেত্রেই আমরা ধরতে পারি। এইবার আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ কার মধ্যে, দুটোর মধ্যেই হয়, তাহলে পারস্পরিক আমাকে লিখতেই হবে। আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হয়। একটা কি, আধান দুটির গুণফলের সমানুপাতিক। এই যে গুণফল যত বাড়বে তত এই ফোর্সের পরিমাণ বাড়বে, এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দূরত্ব যত বাড়বে তার স্কয়ার আকারে আকর্ষণ বা বিকর্ষণ বল কমবে, আর যত কমবে তার স্কয়ার আকারে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়বে। এটাই কুলম্বের সূত্র, খুব সহজ। এইবার এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে এই কে এর মান সিজিএস এককে, কে এর মান সিজিএস এককে 1 পয়েন্ট সামথিং হয়। ঠিক আছে, 1.00 কিছু একটা হয়, তোমাদের বই আছে দেখে নিও। কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা কি ধরি, 1 ধরি। এই কে এর মান সিজিএস এককে 1 ধরাই। এবং এসআই ইউনিটে এই কে এর মান কত হয়, এসআই ইউনিটে এই কে এর মান হয় 9 × 10⁹। এর একক কি, একক আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করছি। ঠিক আছে, এখন এককের মধ্যে আমি যাচ্ছি না, শুধু মান নিয়ে আলোচনা করছি। দেখো কে এর মান কি, মাধ্যমের উপর। মাধ্যমের উপর কিভাবে নির্ভর হয়, নির্ভরশীল, সেটা তোমাদের এখন জানবে না, তোমরা যখন ক্লাস 12 উঠবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু এককের উপর কিভাবে নির্ভরশীল আমরা জানি, সিজিএস এককের মান 1 এবং এসআই এককের মান 1। এইবার একক চার্জ বা 1 কুলম্ব চার্জ বা 1 ইএসইউ চার্জ, এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমি মুছে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, তোমরা নোট করে নিও। 1 কুলম্ব চার্জ বা 1 ইএসইউ চার্জ আমরা কিভাবে বলবো, এই ডেফিনেশন থেকে আমরা কিভাবে নির্ণয় করব। দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে অর আমরা লিখতে পারি Q1 × Q2 ইকুয়াল টু কি, ইকুয়াল টু F × R² F × R² বাই কে। এইবার চার্জ দুটোর পরিমাণ যদি আমরা সমান করে দিই, ঠিক আছে, চার্জ দুটো Q1 ইকুয়াল টু Q2, একই পরিমাণ চার্জ নিয়ে আলোচনা করছি, সেটা ইকুয়াল টু আমরা কি লিখলাম, ধরো Q লিখলাম, তাহলে সেক্ষেত্রে Q লিখতে পারি অর Q × Q² ইকুয়াল টু F × R² বাই কে। এটাকে কেউ 9 ভেবো না, এটা কিন্তু Q। ঠিক আছে, এইবার এই F এর মান যদি এখন 1 ধরি, আর এর মান R² বা R² এর মান ধরো 1 ধরলে, তাহলে আর কি, R ইকুয়াল টু 1, R ইকুয়াল টু 1 ধরি আগে, R ইকুয়াল টু 1। এবার কে মানে কি, কে এর মান সিজিএস পদ্ধতিতে আমরা জানি 1, তাহলে Q² ইকুয়াল টু কত হবে, 1 হবে, অর Q ইকুয়াল টু +-1 হবে। Q ইকুয়াল টু তাহলে +-1 কখন হবে, মানে Q আধান, আধান কখন একক আধান হবে, তাহলে সিজিএস একক আধান কি, 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব। কখন 1 স্ট্যাট কুলম্ব বলবো, যখন আমাদের ফোর্স কি হবে, 1 ডাইন হবে, দূরত্ব সিজিএস কি সেমি, 1 সেমি হবে, আর কে এর মান 1 হবে, মানে শূন্য মাধ্যম। তার মানে কি, শূন্য মাধ্যমে দুটি সমজাতীয় আধান সমপ্রকৃতির আধান মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা যেহেতু এক জাতীয় আধান নিয়েছি তাহলে কি হবে, বিকর্ষণ বল হবে, মানে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, আর যদি বিপরীত আধান না তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। আমরা সম আধান নিয়ে আলোচনা করছি, দুটি সমপ্রকৃতির
সমজাতীয় এবং সমমানের আধান 1 সেমি দূরত্বের ব্যবধানে থাকলে এদের দূরত্ব ধরো 1 সেমি, এবং এটা যদি পরস্পরের ওপর এক ডাইন বিপরীতধর্মী বল প্রয়োগ করে, বিকর্ষণ বল প্রয়োগ করে, ঠিক আছে, সেই বিকর্ষণ বল প্রয়োগ করলে সেই আধানকে আমরা কি বলবো? সেই আধানকে বলবো 1 ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম্ব। এবার সিজিএসএ এসআই এর কি হবে, এর ডেফিনেশন কি হবে? এসআই এটা কি হয়? 1 মিটার হয়, 1 মিটার হয়। এইবার এই কে এর মান কিন্তু এখানে 1 হয় না। এসআইতে কে এর মান কত হয়? এসআইতে কে এর মান হয় 9 × 10⁹। তাহলে এক্ষেত্রে কত নিউটন বল প্রয়োগ করবে, বল অনুভূত হবে? এক্ষেত্রে বল অনুভূত হবে F = এসআইতে একক কি ডাইন, তাহলে কি হবে 9 × 10⁹ গুণ হয়ে যাবে, তাহলে এত নিউটন বল প্রয়োগ করবে। মানে যখন দুটি বিন্দু আধান 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে সমজাতীয় সমপ্রকৃতির আধান পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল অনুভব করে, তখন ওই দুটো আধানকে আমরা কি বলবো? 1 কুলম্ব আধান বলবো। এবার কে এর আমরা একক নির্ণয় করব। সেই একক কিভাবে নির্ণয় করব, তার জন্য আমি আগে এটা মুছে দিই। এখান থেকে আমরা কি লিখতে পারি? or k = F × r² q1 q2 হ্যাঁ, ব্যাস এরকমই হবে। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছিল ফোর্স বা বল। বলের একক আমরা কি জানি? এসআইতে একক নির্ণয় করব। তাহলে বলের একক নিউটন, এরকম আমরা লিখতে পারি। দূরত্বের একক কি? দূরত্বের একক এসআইতে মিটার, তার মানে দূরত্বের স্কোয়ার মিটার স্কোয়ার। তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এরকমভাবে মনে রাখলে পরেই তোমরা আজীবন মনে রাখতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, যদি বুঝে যাও। আর চার্জের বা আধানের এসআই একক কি? এসআই একক কুলাম, তার মানে কুলাম ইন্টু কুলাম, তাহলে কত হবে? কুলাম স্কোয়ার। তাহলে একক কি হবে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলাম টু দি পাওয়ার -2। খুব সহজেই আমরা একক নির্ণয় করে ফেলতে পারলাম, ঠিক আছে। এইবার আমরা এর ওপরে কুলম্বের সূত্রের উপরে বেস করে কয়েকটা গাণিতিক উদাহরণ করব। এটা আগে মুছে দিই। এবার আমরা কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে দুটো গাণিতিক উদাহরণ করব। প্রথম ক্ষেত্রে কি দেখো, ধরো দুটো চার্জ আছে, একটার আধান হচ্ছিল 20 ইএসইউ আর একটা হচ্ছিল 30 ইএসইউ। তোমাদের এক্সামে দিল এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। এবার আমরা কুলম্বের সূত্র অনুযায়ী জানি, আর এদের মধ্যে দূরত্ব ধরো 10 সেমি। তাহলে এদের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? আকর্ষণ বল কখন হয়? যখন দুটি আধান পরস্পরের বিপরীত হয়, এবং বিকর্ষণ বল কখন হয়? যখন দুটি আধান সমপ্রকৃতির হয়, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত আমরা কি জানি? এখানে সিজিএস পদ্ধতিতে দিয়েছে, আমরা জানি সিজিএস পদ্ধতিতে F = আমরা মানে কুলম্বের সূত্র থেকে কি জানি? F = k × q1 q2/r²। আমরা সেটা দেখেছি। সিজিএসে কে এর মান কত? সিজিএসে কে এর মান 1, আমরা সেটাও দেখেছি। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াবে? F = q1 q2/r²। তাহলে q1 q2 এর মান কত? এখানে 20 × 30, আর কত? আর 10 সেমি, 10 এর স্কোয়ার r²। তাহলে এক্ষেত্রে কি হবে? 20 × 30/10 × 10, 6 ডাইন। একটার আনসার হয়ে গেল পারস্পরিক ক্রিয়াশীল আকর্ষণ মানে বল কত। এইবার ধরো আমি অঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম। এক্ষেত্রে ধরো দিলাম, এক্ষেত্রে 10 দিলাম, এক্ষেত্রে ধরো 20 দিলাম, আর এদের মধ্যে দূরত্ব ধরো 20 দিলাম। তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল বল কত যদি আমাকে নির্ণয় করতে দেয়? এটা কি? ইএসইউ, আমরা সিজিএসএ করব ইএসইউ আর সেমি। তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান কত হবে আমরা জানি? F = q1 q2/r²। তাহলে এই ক্ষেত্রে যদি আমি নির্ণয় করি তাহলে হবে q1 q2 কত? 10 × 20, r² কত? 20 স্কোয়ার, মানে দূরত্ব 20 সেমি, 20 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে? 10 × 20/20 × 20 কেটে গেল, 2 কেটে গেল, 1/2 হলো, মানে 0.5 ডাইন।
এভাবেই আমরা কি করতে পারি, এভাবেই কুলম্বের সূত্রকে কাজে লাগিয়ে খুব সহজেই গাণিতিক উদাহরণগুলো করতে পারি। সহজ অঙ্কগুলো তোমাদের এরকম টাইপেরই অঙ্ক দেবে। এবার দেখো, তোমাদের যদি এই চ্যাপ্টারের বা ক্লাস 10-এর সমস্ত নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চ্যানেলের বা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। তোমরা এখন ক্লাস 10-এর পড়ো, তাহলে ক্লাস 10-এর গ্রুপে জয়েন হবে। সেখানে তোমরা জয়েন হলে তোমাদের সমস্যার কথা জানাতে পারবে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমের কথা জানাতে পারবে এবং সমস্ত নোট পেয়ে যাবে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় যে তোমাদের উপকারী তাহলে তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারো। এবং যদি এই চলতরিতের ওপর বা ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12-এর ফিজিক্সের ওপরে তোমাদের সমস্ত ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমি তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র কি সেটা নিয়ে আলোচনা করব।